এখন দেখতেছেন নাগ নাগিনীর প্রতিশোধ তৃতীয় পর্ব। শেষ পর্যন্ত রানীকে এবং রানীর পালিত দাদুকে নিয়ে রাজার বাড়িতে প্রবেশ করলো। এবার রাজা বলল, তোমার কত বড় সাহস, তুমি একজন গরিবের মেয়ে হয়ে তুমি আমার সেই একমাত্র এই রাজ দরবারের রাজার ছেলে রাজুর সাথে তুমি প্রেমে লিপ্ত হয়েছ। তুমি কি জানো আমি ইচ্ছা করিনি তোমাকে তোমার দাবিকে একসাথে ফাঁসি দিয়ে মেরে ফেলবো, কিন্তু আমি পারছি না আমার সেই আদরের সন্তানের মহাব্বতের কারণে। রাজা সাহেব, আপনি এই বিয়ে মেনে নেন, তাহলে আপনার সন্তান মরে যাবে। আপনি জানেন সে রানীর জন্য বেকুল হয়ে সে খানা পানা সব ছেড়ে দিয়েছে। ঠিক আছে, তোমার কথায় রাখলাম, ওদের বিয়ের ব্যবস্থা করো। তারপরে রাজা সে রানীর এবং রাজুর বিয়ের বন্ধনে রাজি হলো। রাজা তার কলিজার টুকরা রাজুকে বলল, ঠিক আছে, তুমি রানীকে বিয়ে করবা ঠিক, কিন্তু বিয়ের পরের দিনে তোমাকে এই দেশ ছেড়ে অন্য দেশে তোমার যেতে হবে সফর করতে, ব্যবসার কাজে। রাজু এবং রানী দুজনেই সেই রাজার কথা তারা মেনে নিয়েছে। এবার রানী বলতেছে, রাজু, তুমি আমাকে বিয়ে করে পরের দিনেই চলে যাবে, আমার বিপদ হতে পারে। কিন্তু রাজু বলল, কোনো বিপদ নেই, আমার বাবা তোমার কাছে থাকবে। এবার রাজু এবং রানীর দুজনের বিয়ে, দুজনকে বসাইলো এবং রাজা মাঝখানে দাঁড়িয়ে তাদেরকে বিয়ে সম্পন্ন করতে শুরু করলো এবং তাদের পরের বাসর রাত হলো। দুজনে আনন্দ রাত কাটাচ্ছিল, কিন্তু কে জানে রাজার ভিতরে এরকম শয়তানি বুদ্ধি ছিল। রাজুকে বিমানে উঠিয়ে দিল, রাজু চলে গেল এই দেশ ছেড়ে। রানী একা হয়ে গেল। রানী একা হয়ে চিন্তা করতে লাগলো তার রাজুর জন্য, যে আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেল, আমি একা একা কিভাবে থাকবো। সেই চিন্তা ব্যাকুল হয়ে রানী তিনি বিছানায় শুয়ে রইল। কিন্তু রাজু দেশ ছেড়ে বিমানে উঠে এই দেশ ছেড়ে অন্য দেশে ভ্রমণ করতে চলে যাইতেছে। সম্মানিত শ্রোতা, আমার সেই ভিডিওটি যারা দেখতেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি বলবো, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার একজন সদস্য হয়ে যান এবং লাইক করে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে। আমাকে একজন কমেন্ট করে জানিয়েছিল যে রানী এবং রাজুর নাম দিয়ে এই ভিডিওটি করার জন্য, তার সে কমেন্ট অনুযায়ী নাম রাখলাম রানী এবং রাজু। আপনারা দেখতে পাচ্ছেন সেই রাজার বাড়ি, এত সুন্দর, চতুর্দিক দিকে বাগান এবং চতুর্দিক দিয়ে সৌন্দর্য এবং মনে হয় যেন নতুন একটি বাসস্থান। কিন্তু রানী চিন্তা ব্যাকুল হয়ে গেল। এইদিকে রাজা তার ভিতরে শয়তানি ছিল যে তার সন্তানকে এই দেশ পার করে তারপরে রানীকে এই দেশের থেকে বাহির করে দিবে। এই চিন্তা নিয়েই তাদের বিয়ের আবদ্ধ হয়েছিল, বিয়ের বন্ধন রাজি হয়েছিল। এবং রাজু অন্য দেশে চলে গেল। যাওয়ার পরে রাজু কান্না ব্যাকুল চিন্তায় পড়ে গেল যে আমার রানী আমাকে একা ছেড়ে কিভাবে থাকবে, সেই চিন্তায় ব্যাকুল হয়ে গেল। রাজা এবার রানীকে ডাকলো, রানীকে বলতে লাগলো, রানী, তুমি কি মনে করেছো আমি তোমার বিয়ে রাজি হয়েছি? না, কখনো হতে পারে না, আমি তোমার বিয়ে রাজি হই নাই।
তুমি একটি গরিবের সন্তান হয়ে তুমি কিভাবে আকাশের চাঁদের স্বপ্ন দেখো? এটা তোমার ভুল হয়েছে। তুমি এটা ভুল করেছ আমার সন্তানের পিছনে। রানী আবার বলল, বাবা, আপনি তো আমাদের বিয়ে মেনে নিয়েছেন এবং আমি তো আপনার ছেলেকে কখনো বিয়ের কথা বলি নাই। আপনার ছেলেই তো আমাকে বিয়ে করার জন্য পাগল হয়েছে, কিন্তু এখন আপনি আপনার সন্তানকে এই দেশ থেকে অন্য দেশে পাঠিয়ে আপনি আমার সাথে এরকম অবিচার কেন করতেছেন? বাবা যান, আমি কোথায় যাব? এই দেশ ছেড়ে আমি একজন মেয়ে মানুষ, আপনার ছেলের বউ হয়ে আমি এই দেশ ছেড়ে চলে গেলে আপনি একটু কি খারাপ লাগবে না? না, আমার কাছে খারাপ লাগবে না, বরং তুমি চলে গেলেই আমি শান্তিতে থাকতে পারবো। তোমাকে দেখলেই আমার শরীর আগুনে জ্বলে যায়। তুমি কেমন করে একটি গরিবের মেয়ে হয়ে তুমি আমার সন্তানের পিছ নিয়েছ? আমার একমাত্র কলিজার টুকরা আমার সেই সন্তানের পিছনে তুমি বিয়ে করেছ, তোমার সাহস তো কম নয়। রানী বলিল, বাবা যান, আমি তো ইচ্ছা করে বিয়ে করি নাই, আপনি তো আমাকে বিয়ে করতে রাজি করিয়েছেন। হ্যাঁ, করিয়েছিলাম, সেজন্যই কি তুমি আমার সন্তানকে সান্ত্বনা দেওয়ার জন্য। কারণ যদি আমি সেই সময় না বলিতাম তাহলে আমার সন্তান হয়তো আত্মহত্যা করিত, না হয়ে দেশ ছেড়ে চলে যাইত। সেই জন্যই আমি রাজি হয়েছিলাম। রানী, তুমি কিছুক্ষণের মধ্যেই আমার এই ঘর ছেড়ে তুমি চলে যাইবা। ঠিক আছে বাবা, আমি এই ঘর ছেড়ে চলে যাব, কিন্তু এই ঘর ছেড়ে চললে হবে না। আমার সন্তান তোমার যেন কোনো খোঁজ খবর না পায়, তোমার ছায়া যেন দেখতে না পারে। সেজন্য তুমি আমার এই দেশ ছেড়ে, আমার রাজ্য ছেড়ে তুমি অন্য কোথাও চলে যাবে। তোমাকে যদি আমার সেই সেনাপ্রধানরা যদি তোমাকে কোনো জায়গায় পায়, তোমাকে কতল করে ফেলবে। রানী আবার বলল, বাবা যান, আপনি আমাকে মারবেন না, আপনি আমাকে মারবেন না। আমার জানের ভিক্ষা দেন রাজা সাহেব। আপনি আমাকে না মারিয়ে আপনি আমাকে যেটাই বলবেন সেটাই করব। রাজা আবার বলল, তাহলে তুমি এক্ষুনি আমার বাসস্থান ছেড়ে, আমার ঘর ছেড়ে তুমি অন্য কোথাও চলে যাও। রানী সেই রাজার কথায় স্বীকার করে বলল, ঠিক আছে, আমি এক্ষুনি চলে যাচ্ছি। আমি আপনার সেই রাজ্য আর থাকবো না, আমি কিছুক্ষণের মধ্যে চলে যাচ্ছি। বাবা যান, আপনার সন্তান যদি আমাকে বলে, আপনার কাছে এসে আমার কথা জিজ্ঞাসা করে, তাহলে আপনি বলবেন যে তোমার রানী মরে গিয়েছে। আমি তাই তো তোমার মুখ থেকে এই কথা শুনতে চাই রানী। তুমি তোমার রাস্তা দাও, কিছুক্ষণের মধ্যেই তুমি আমার সেই সিংহাসন ছেড়ে, আমার বাড়ি ছেড়ে তুমি চলে যাও, না হয় আমরা তোমাকে গ্রেফতার করে ফেলবো। এবার রানী তার বাবার কাছ থেকে বিদায় নিয়ে যখন চলে যাইতেছিল, রানীর চোখ ভরা কান্নায় বিজড়িত ছিল। এত কান্না, রাজু, তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছো, আমি মেয়ে হয়ে এত বিপদ, এত মহাপরীক্ষা, আমি কিভাবে উত্তীর্ণ হব? রানী আবার পথ পার হতে শুরু করলো অন্য ভিন্ন দেশের দিকে। রানী যাইতেছে, রাস্তা এমন সাগর, চতুর্দিক থেকে সাগর এবং পশু পাখিরা গান গাইতেছে, আর এইদিকে রানী পথ হার হইতেছে। সম্মানিত শ্রোতা, আপনারা আমার এই ভিডিওটি দেখতেছেন, এটি হলো নাগ-নাগিনীর ৩য় পর্ব। চতুর্থ পর্ব আপনাদের জন্য আমি আবারও ভিডিও বানাবো। আপনারা আমার এই ভিডিওটি দেখে আনন্দ ভোগ করবেন এবং পরের ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এবার সেই রানী এমন একটি ভয়ঙ্কর জঙ্গলে তিনি রাস্তা পার হচ্ছিল,
আর সেই রানী আল্লাহকে ডাকতেছিল, আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই, আমার স্বামী আমাকে ছেড়ে দেশ ছেড়ে চলে গিয়েছে, এখন আমি সেই রাজার সেই রাজ্য ছেড়ে আমি অন্য রাজ্য চলে যাচ্ছি, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। হঠাৎ করে সেই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যেয়ে দেখি যে এখানে কৃষি কাজ করতেছে দুইটি মানুষ। সেখানে যাইয়া রানী বলিল, ভাই আমি একজন গরিব মানুষ, আমি আজকে 2 দিন পর্যন্ত আমার পেটে কোনো খাবার নাই, ভাই আপনারা যদি আমাকে আপনাদের বাড়িতে থাকার জন্য আমাকে একটু বাসস্থান করে দেওয়ার জন্য আপনারা আমাকে দিবেন। সেই সেই কৃষক তার যখন ভাই বলেছে তখন তার ভিতরে মায়া লেগেছে। এই হলো রানী। এবার রানীর পোশাক পাল্টিয়ে সাধারণ কৃষকের মহিলার মতন সে সাজন ধরেছে, পোশাক পরেছে। এবার রানীর কি রাজু সেই রাজুর কথা বলল, ভাই আমার স্বামী আছিল, আমার স্বামী আমাকে ছেড়ে চলে গিয়েছে, ভাই আপনি যদি আমাকে থাকার জায়গা না দেন তাহলে আমি কোথায় যাব। সেই কৃষক বলিল, ঠিক আছে তোমাকে আমার বাড়িতে থাকতে দেব, একটি শর্ত, আমার একটি ছোট্ট মেয়ে আছে, মা মেয়ে মরে গিয়েছে, তাকে তুমি সবসময় আদর যত্ন করে বড় করবে। তখন এই রানী দৌড়ে আসলো তার সেই মেয়ের কাছে, এসে বলতেছে, ছোট মা তুমি খেলতেছো? তখন মেয়েটা বলল, আপনি কে? যে আমি তোমার ফুফি। ও ফুফি, কতদিন ধরে সেই ফুফিকে দেখি না। তখন সেই রানী এই ছোট্ট মেয়েকে, কৃষকের মেয়েকে বাড়িতে নিয়ে এসে বলতেছে, ভাই এই হলো আপনার সেই কলেজার টুকরা মেয়ে, আমার নিজের সন্তানের মতন আপনাকে লালন পালন করব। সেই রানী তখন সেই কৃষকের বাড়িতে বাই হিসাবে সেই বাড়িতে থাকতেছিল অনেক ভালোভাবে। হঠাৎ করে এই গ্রামের মধ্যে বন্যা এবং এত বৃষ্টি শুরু হয়েছিল, কৃষকের ধান জমি সব পানির নিচে চলে গিয়েছিল। এবার রানী বলতেছিল যে আপনি ভাই চিন্তা করিবেন না, বিপদের সময় আল্লাহকে স্মরণ করুন, আল্লাহ অবশ্যই আর ধৈর্যশীলের সঙ্গে থাকে। এবার সেই কৃষক এবং তার ছোট্ট মেয়েকে নিয়ে এই নদীর পাড়ে তার বাড়ি ছিল, সেই জায়গা থেকে সেই নিচু থেকে উঁচু জায়গা একটি গাছের নিচে তারা থাকতে শুরু করলো। শুধু তারা নয়, তাদের এলাকার আরো অন্যান্য মানুষগুলো সেই নিচু এলাকা থেকে উঁচু এলাকায় চলে আসলো এবং কি সেই জায়গার মধ্যে যার সেই অনুযায়ী কেউ কাগজের ঘর, কেউ গাছালাতের পাতার ঘর বাটিয়ে তারা থাকতেছিল। কিন্তু তাদের ঘরে যে কিছু খাবার ছিল, খাবার শেষ হয়ে গিয়েছিল। এক ভাই দৌড়ে আসলো, ভাই আমার ঘরে সন্তান না খেয়ে পড়ে আছে, আমরা এখন কি করব। তখন সেই কৃষক বলেছিল, আমরা তো ভোট দিয়ে নির্বাচন করে একজন চেয়ারম্যান বানিয়েছি, চলো আমরা সেই চেয়ারম্যানের কাছে কিছু সাহায্য চাই। রানী বলেছে, হ্যাঁ চেয়ারম্যান তো সরকার থেকে কিছু অনুদান পায় গরিবদের জন্য, যদি আমরা যদি সেখানে আমরা সাহায্য চাই অবশ্যই চেয়ারম্যান আমাদেরকে সাহায্য করবে। এই বলে কৃষক এবং পরামর্শ ঠিকই তো, আমরা যদি চেয়ারম্যানের কাছে যাই অবশ্যই চেয়ারম্যান আমাদেরকে সাহায্য করবে। তারা দৌড়িয়ে সেই চেয়ারম্যানের কাছে আসলো এবং চেয়ারম্যানের যে একজন কর্মচারী ছিল সেই কর্মচারী বলতে লাগলো, চেয়ারম্যান সাহেব সুখবর কি, এলাকার মধ্যে বন্যায় প্লাবিত হয়েছে, ধান জমি সব পানির নিচে। চেয়ারম্যান বলল, এইবার তাহলে আমার গরিবদের অর্থ সম্পদ হাতিয়ে নেওয়ার একটা রাস্তা এসেছে। এইদিকে সেই কৃষকরা চেয়ারম্যানের অফিসে চলে গেল, এসে বলতেছে, চেয়ারম্যান সাহেব আমাদের যত অর্থ সম্পদ সব পানিতে ভেসে চলে গিয়েছে, আমাদের গরিব সন্তানাদি না খেয়ে পড়ে আছে, যদি আমাদেরকে আপনি একটু সাহায্য করুন তাহলে আমাদের সন্তানদেরকে খাওয়াইতে পারবো। চেয়ারম্যান সাহেব বলল, ঠিক আছে তোমরা যখন দরখাস্ত করেছ আমি দেখি সরকার থেকে কিছু অনুদান পাই কিনা। এবার সেই কৃষকরা বলল, দেখেন আমাদের পেটটার মধ্যে কোনো খাবার নেই, আমরা কি খাবো। চেয়ারম্যান বলল, ঠিক আছে তোমাদের কথা আমি শুনেছি, তোমরা এখন যাও, আমি দেখি কিছু অনুদান পাই কিনা।
এবার চেয়ারম্যান সাহেব চিন্তা করলো, এই সুযোগে ওদের জমিনগুলো আমার নামে দলিল করা নেওয়া যাবে, কারণ তো মূর্খ, কিছুই বোঝে না। কিন্তু চেয়ারম্যান জানতো না সেই রানী যে এমন একজন শিক্ষিত রানী সেই বাড়িতে রয়েছে। এবার সেই চেয়ারম্যান বলল, তুমি সবাইকে জানিয়ে দাও আগামীকাল তাদের জন্য সেই বরাদ্দ আমি সেই খাবারগুলো বিলিয়ে দিব। এবার চেয়ারম্যান সেই লোকগুলো, তার যে কর্মচারী ছিল, সে বল, ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনার কথা ঠিক আছে, আপনি গরিবদেরকে অর্থ সম্পদ দিয়ে দেন যে আপনি যে সরকার থেকে অনুদান পেয়েছেন। চেয়ারম্যান বলল, না না, এটা তোকে পরীক্ষা করেছি। আরে বোকা, আমি যে অর্থ পেয়েছি একটা অর্থ দেব না, তবে একটা অর্থ শর্তে দিব, যদি তাদের সম্পদ আমার নামে লিখে দেয়। এইদিকে না রানীর মা, রানীর বাবা, নাগ এবং নাগিন, তারা তো সাপ, এবং তারা তার মেয়েকে খুঁজতে খুঁজতে খবর পেয়েছে এখানে রানী রয়েছে। এবার সেই নাগ এবং নাগিন সেই চেয়ারম্যানের সেই কথাগুলো সব শুনেছিল, এবং শোনার পরে চেয়ারম্যানকে সেই নাগ এবং নাগিন এমন শিক্ষা দিল, শিক্ষা দিয়ে বলতেছে, তুমি যদি গরিবদের অর্থ 1 ইঞ্চি পরিমাণ ভোগ করো, আমরা সেই নাগ এবং নাগিন তোমার বংশকে ধ্বংস করে দিব। এইদিকে রানী এবং সেই ছোট্ট মেয়েটা ক্ষুধার্ত অবস্থায়, মেয়েটা বলল, বাবা আমি আর ক্ষুধার্ত সহ্য করতে পারছি না, আমাদের জন্য খাবারের ব্যবস্থা করুন। এইদিকে সেই মেয়ে এবং বাবা দুজনেই সেই একটি বাঁশের গাছ ঝাড়ে চলে গেল, সেখান থেকে বাঁশ কেটে তাদের ঘরে সেই মজবুত করার জন্য তারা চেষ্টা করেছিল। কিন্তু মেয়েটা বলল, বাবা বেশি বাঁশ কেটো না, কারণ এই বাঁশের উৎপন্ন যদি বেশি হয় তাহলে আমরা সামনে বেঁচে আমাদের সংসার চলবে, অল্প কিছু বাঁশ কেটে আমাদের ঘরের খামগুলা তৈরি করো। বাবা বলল, হ্যাঁ মা, ঠিক আছে, অল্প কিছুই বাঁশ কাটবো। কিন্তু এইদিকে ওই মা এবং বাবা বাঁশ কাটতে যখন শুরু করতেছিল, তখন মেয়েটা খেলতেছিল, আর বাবা এদিকে সেই বাঁশ কাটার জন্য পরিষ্কার করতেছিল। অন্যদিকে সেই নাগনাগিনীর ধাওয়া খেয়ে চেয়ারম্যান সাহেব এবার সেই গরিবদের অর্থ সম্পদ সে লঞ্চের মধ্যে উঠিয়ে ডাকা শুরু করে দিল, কে আছো তোমরা বন্যা পলিত, আমি তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি। এলাকার মানুষ বলল, চেয়ারম্যান এত ভালো হলো কেন, আমাদের অর্থ চেয়ারম্যান বুক করতে চায়, আজকে খাবার নিয়ে আমাদেরকে ডাকতেছে, ব্যাপারটা কি? এইদিকে সেই রানী এবং তারা এবার সেই খাবার করে নিয়ে তারা এবার কি করতেছিল, বিভিন্ন গাছের পাতালতা এবং গাছের বিভিন্ন ফল দিয়ে তারা খাবার খেতেছে, কিন্তু ঘরে একটা চাউলই নেই, এত অভাব সেই কৃষকদের ঘরে শুরু হলো। রানী এবার বলতেছে, একটু ধৈর্য ধরুন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে আমাকে একটা ব্যবস্থা করে দিবে। এবার কৃষক বলল, রানী অবশ্যই আল্লাহ, আমরা ধৈর্য ধরি, আল্লাহ একটা ব্যবস্থা করে দিব। এবার তারা কি করিল, রান্না বসাইলো, এবং সে রান্না হইতেছে ভাত, এক জায়গা থেকে কিছু চাউল এনে তারা রান্না করেছিল, এবং সেই ভাত যখন হইতেছিল এবং ছোট্ট মেয়েটা হাসি খুশি ছিল যে অনেকদিন পরে আজকে ভাত খাবো। বাবাকে মেয়েটা বলেছিল, বাবা আমার ভাত দেখে আমার অনেক খুশি হয়েছে, আজকে কতদিন ধরে আমরা ভাত খাই না, আজকে ভাত খাবো। এবং রানী বলতেছে, মা গো ধৈর্য ধরো। এইদিকে আরেকজন গরিব মানুষ এসে বলতেছে যে আমরা কি খাবো, আমাদের ঘরে তো কোনো খাবার নেই, আমাদের সন্তান খাবারের জন্য কান্না করতেছে। এইদিকে বলল তোমরা চিন্তা করো না, আমরা যে রান্না করেছি এই রান্না আমরা ভাত, আমাদের 3 জন মাত্র মানুষ, আমাদের সব ভাত লাগবে না, আপনি তোমার সন্তানদেরকেও তোমাদের জন্য খাবার নিতে পারবে, ধৈর্য ধরো, সবর ধরো।
এইদিকে সেই কৃষকে যখন সেই কথা শুনলো, কৃষকের মুখে হাসি আসলো আর বলতেছে, ভাই তোমার মতন কত ভালো মানুষ এই পৃথিবীতে থাকলে মানুষ এত অভাব পড়তো না, কিন্তু আজকে মানুষ একজনের সম্পদ আরেকজন মেরে খায়। চেয়ারম্যানরা আমরা ভোট দিয়ে নির্বাচন করেছিলাম, সেই চেয়ারম্যান পর্যন্ত আমাদের সেই দুর্বল সুযোগ পেয়ে আমাদের জমিনগুলা আত্মসাৎ করতে চায়। এইদিকে নাগ এবং নাগিন চেয়ারম্যানের ধামের মধ্যে আক্রমণ করলো। চেয়ারম্যানের ভয় পেয়ে গেল এবং বলতেছে, সাপ গুলা কোথায় থেকে এসছে? তখন সেই নাগ এবং নাগিন বলল, তোমাদের সাহস তো কম নয় যে তুমি আমার মেয়ে তোমাদের এলাকার মধ্যে বসবাস করতেছে, কিন্তু আমরা এক দরবাসের সেই নিয়ম পালন করতে যাইয়া আমরা তার সামনে আমরা আসতে পারি না, কিন্তু তাই বলে আমার রানী কষ্ট করে সহ্য করতে পারি না। এইদিকে চেয়ারম্যানের সাপের ভয়ে এবার গরিবদের হাতে সেই অর্থ সম্পদ তাদের হাতে তুলে দিল, যে আমি ভুল করেছি, আমাকে তোমরা ক্ষমা করে দাও। এবং চেয়ারম্যানের চোখের মধ্যে শুধু খালি সাপ আর সাপ আসতেছিল, এবং আর অন্য কেউ চোখের মধ্যে বাসে না, শুধু চেয়ারম্যানই দেখতেছিল সাপ। চেয়ারম্যান সেই সাপ গুলা দেখে চেয়ারম্যান বলতেছে, তোমরা আমাকে ক্ষমা করে দাও, তোমরা যদি ক্ষমা না করো তাহলে আমাকে মেরে ফেলবে। সেই ভয়ে প্রত্যেকের হাতে হাতে সেই অর্থগুলা তুলে দিল। এবার গরিবের মুখে হাসি আসলো এবং প্রত্যেকের হাতে যখন সেই মাল চলে গেল, এবার চেয়ারম্যান সাহেব তার কর্মচারী তাকে বলল, আপনি হঠাৎ করে তো ভালো হয়েছেন কেন? ভালো যে হয়েছি, তুমি তো জানো না এই এলাকার মধ্যে একজন রানী বসবাস করে, সেই রানীর মা এবং নাগিন এবং নাগ, ওই নাগ এবং নাগিন আমার ধাওয়া করেছে, যদি আমি গরিবদের অর্থ এক কিঞ্চিত পরিমাণ আমি ভোগ করি তাহলে আমার বংশকে ধ্বংস করে ফেলবে। এবং সেই কর্মচারী বলতেছে, গরিব মানুষ তোমরা, তোমাদের আর কোনো ভয় নাই, চেয়ারম্যান সাহেব তোমাদের জন্য আরো অর্থ ব্যবস্থা করবে এবং তোমরা আর কোনো কষ্ট তোমাদের থাকবে না। এলাকার মানুষ সবাই খুশি হয়ে গেল এবং বলতেছিল, আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন। এবং চেয়ারম্যান সাহেবের কাছে সবাই এসে চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ দিতেছিল, যে চেয়ারম্যান সাহেব আপনাকে আমরা ভুল বুঝেছি, আমাদেরকে ক্ষমা করে দাও। তখন চেয়ারম্যান সাহেব বলেছিল যে আসলে আমি তো কিছু করি নাই, এখানে যা কিছু করেছে রানীর মা এবং বাবা, কিন্তু এই কথাটা কেউ বলিও না। এবার সেই খুশিতে সবাই আত্মহারা খুশি হয়েছে। এবার রানী বলতেছে যে ভাই আমি আর এই রাজ্যে থাকতে পারবো না, কারণ আমার স্বামী এই দেশ ছেড়ে অন্য দেশে চলে গিয়েছে, আমার স্বামীকে বাহির করতে হবে। আমি এখানে আপনাদের থাকতে এসে নাই, শুধু খালি কয়েকদিন আপনাদের এলাকার গরিব মানুষের অভাবের সাহায্যের জন্য এসেছিলাম। আবার ছোট্ট মেয়েটা কান্না করতেছে, বলতে বাবা আমার ফুফি যদি চলে যায় আমি কার সঙ্গে থাকবো? তখন রানী বলেছিল, আমি তোমাকে দেখতে আসবো মা, তুমি কোনো চিন্তা করিও না, আমাকে যখন ডাক দিবা আমি তোমার ডাকে সাড়া দিব এবং আমি কয়েকদিন পর পরই আসবো। তখন সেই রানী সবার কাছ থেকে বিদায় নিয়ে যাইতেছিল আর বলতেছিল, গ্রামবাসীগণ তোমরা আমার জন্য দোয়া করিও, আমি যেন সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, আমার স্বামীকে যেন আমি খুঁজে পাই, আমি বড় একজন দুঃখী। গ্রামবাসী সবাই বলল, রানী আপনার জন্য আমরা সবাই সুখী হয়েছি, এলাকার মধ্যে আনন্দ এসেছে, সবার মুখে হাসি এসেছে, আপনাকে আমরা সবাই দোয়া করে ভালো থাকেন। সেই কথা বলে রানী আবার এই দেশ ছেড়ে অন্য এক দেশে তিনি রওনা দিল এবং কি তিনি যাইতেছিল, এলাকার মানুষ সবাই কান্না বিচলিত ছিল রানীর দয়া এবং রানীর মহাব্বতে। এইদিকে রানী পথ চলতেছে, কিন্তু তার স্বামীরে খুঁজে পায় না, কোথায় পাবে সে? এই চিন্তা যে স্বামীরে কোথায় পাবো, কারণ রানীর জন্য যেরকম স্বামী পাগল, স্বামীর জন্য সেই রানী পাগল। এবার সেই রানী রাস্তা পার হইতেছিল, কিন্তু তার স্বামীর কোনো জায়গায় খুঁজে পায় নাই। হঠাৎ করে এমন একটি জায়গার মধ্যে রানী চলে গেল, যাই সেখানে এমন একটি ভয়ঙ্কর এমন একটি জায়গার মধ্যে রানী গেল
আর সেই গাছের মধ্যে একটি হলো শয়তান। সেই শয়তান বলল, তুই কে? আমার রাস্তার মধ্যে তুই দাঁড়িয়ে আছ, এই রাস্তা দিয়ে কেউ যায় না, তুই যাইতেছ, তোকে আমি এখন মেরে ফেলবো। রানী এবার আল্লাহকে ডাকছিল, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, তুমি ছাড়া সাহায্য করার মতো কেউ নাই। এইদিকে সে শয়তান সে আগুনের রানীকে নিক্ষেপ করেছিল, কিন্তু রানী এমন ভাবে ডাকতেছিল, সেই ডাকে এমন একজন পরী এসে রানীকে সাহায্য করলো। সম্মানিত শ্রোতা, আগামী সেই পর্ব এই জায়গাতে শুরু হবে। আপনাদেরকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। যদি আমার এই গল্পটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নাগ এবং নাগিনীর প্রতিশোধ চতুর্থ পর্ব দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।